একটা ফ্যাক্টরি যদি 1 মেগাওয়াট করতে চায়, শুল্ক ছাড় দেওয়ার ফলে এখন আসলে খরচটা কেমন কমবে? 40 to 50,000 টাকা পার মেগাওয়াটে সেভ হবে। কারখানার ছাদে যে সৌর বিদ্যুৎ করা, সেখানে একটা বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। শুল্ক ছাড়টা তাদের জন্য সিদ্ধান্ত নিতে খুব সহায়তা করবে। আমরা শুরু থেকে বলে আসছি যে কি সোলার প্রজেক্টের সকল যন্ত্রপাতি সেগুলো শুল্ক শূন্য করার জন্য। সেটা কি সবার জন্য? সেটা সবার জন্য। বাংলাদেশে কি এরকম কোম্পানি আছে যে তারা এই সার্ভিসটা দেওয়ার মতো তাদের প্রস্তুতি আছে? হ্যাঁ, আমাদের ক্যাপাসিটি এখন আছে। গুণগত মানটা দেখার জন্য কি কেউ আসলে আছে? বর্তমানে অলরেডি আছে, বিএসটিআই এবং শ্রেডা আছে। সরকার বিভিন্ন রকমের ছাড় দিল, সে ট্যাক্স লস করবে, তো সরকারের আসলে কি লাভটা হবে? 4000 মেগাওয়াট রুফটপে আপনার সরকারের রাজস্ব আসে হলো 1500 থেকে 3000 কোটি টাকা। 5 থেকে 5.5 বিলিয়ন ইউনিট বিদ্যুৎকে যদি আপনার 8 টাকা যে ভর্তুকি দিচ্ছে সরকার, এটাকে মাল্টিপ্লাই করা হয়, তাহলে আপনার 4.5 থেকে 5000 কোটি টাকা আপনার ভর্তুকি যাচ্ছে। আপনি যে শুল্ক হ্রাস করেছে এই 1500 থেকে 3000 কোটি টাকা, ভর্তুকি 5000 কোটি টাকা স্টিল নিজের পকেট থেকে দিতে হবে না। সরকারের 1500 কোটি টাকা সেভ হবে। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে। কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্স টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আমরা জানি যে সম্প্রতি 2026 এবং 27 অর্থ বছরের জন্য সরকার বাজেট পেশ করেছে পার্লামেন্টে, এবং আমরা দেখেছি যে সেখানে বাংলাদেশে রিনিউয়েবল স্পেশালি সৌর বিদ্যুতের ক্ষেত্রে অনেক রকমের ছাড় দেওয়া হয়েছে, এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে আসলে বাংলাদেশ যাতে আসলে বেশি বেশি রিনিউয়েবল এনার্জির দিকে যেতে পারে, এবং আমাদের যে আমদানির উপরে নির্ভরশীলতা এই যে সমস্ত ধরনের জ্বালানির জন্য, তো সেগুলোতে একটু বহুমুখীকরণ করা, এগুলোই সরকারের উদ্যোগ। সো দর্শক, আমরা জানি, একটু ব্যাকগ্রাউন্ডে যদি বলি, যে পাকিস্তান আসলে গত কয়েক বছরে 34,000 মেগাওয়াটের সৌর বিদ্যুতের আসলে তারা ক্যাপাসিটি তৈরি করেছে। ভিয়েতনাম 0 থেকে 19,000 মেগাওয়াট পর্যন্ত গিয়েছে। বাংলাদেশে এটা আসলে এখন পর্যন্ত 500-700 মেগাওয়াট, যে তথ্য আমরা বিভিন্ন সোর্স থেকে পাই সেরকমটা হয়েছে সব মিলিয়ে। তো কিন্তু এবারের বাজেটের পরে যে বিভিন্ন ধরনের ছাড়ের পরে, তো এখানে ব্যবসায়ীরা এবং বিশেষজ্ঞরা বলছে যে বাংলাদেশেও আসলে ভিয়েতনাম পাকিস্তানের মতো বিপ্লব হতে পারে। তারা উইথ এ কোশ্চেন যে এটা কি আসলে হতে পারে। তো আজ সেই আসলে সম্ভাবনা এবং সমস্যা নিয়ে আমরা আলোচনা করব ওমেরা সোলারের সিইও মিস্টার মাসুদুর রহিমের সঙ্গে। দর্শক, ওমেরা সোলার বাংলাদেশের আসলে সর্ববৃহৎ এবং একমাত্র সোলার প্যানেল প্রডিউসার, তো এবং তারা এই সেক্টরে ইপিসি এবং ওপেক্স মডেল দুইভাবেই তারা কাজ করছেন। সো দর্শক, আমরা এই পুরো ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করব, এর এই যে সম্ভাবনাটা আমাদের তৈরি হলো, তো সেগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো মাসুদুর রহিম, আপনাকে স্বাগতম টিভিএসে। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আসলে আপনি আপনাদের ব্যস্ততা সত্ত্বেও আমাদের সময় দিতে পেরেছেন, একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাসুদ ভাই, যদি শুরু করি যে এই যে বিভিন্ন রকমের ছাড় দিল, এখন যদি একটু জাস্ট দর্শকদের সবাই যেটা জানতে চায় যে আসলে খরচটা কেমন কমলো। আপনি ধরেন যে একটা ফ্যাক্টরি যদি 1 মেগাওয়াট করতে চায়, আগে কত টাকা খরচ হতো, এই যে বিভিন্ন রকমের শুল্ক ছাড় দেওয়ার ফলে এখন আসলে খরচটা কেমন কমবে? ওকে, খুব সুন্দর কোয়েশ্চেন্স। কারণ গিয়ে 1 মেগাওয়াটকে যদি আমি হিসাব করে বলি, আগে যখন শুল্ক ছিল তখন আপনার 3.5 কোটি টাকা থেকে 4 কোটি টাকা আপনার খরচ পড়তো। ওকে, তার মানে পার ওয়াট পিকে আপনার 35 to 40 টাকা। আচ্ছা, বর্তমানে যে শুল্ক ছাড়টা প্রস্তাব করা হয়েছে, সেক্ষেত্রে আপনার সেটা 3 থেকে 3.5 কোটি টাকা, অর্থাৎ প্রায় 50 লক্ষ টাকার কাছাকাছি আপনার সেভ হবে। 40 to 50,000 টাকা পার মেগাওয়াটে সেভ হবে। রাইট, 20-25%। রাইট, এটা সেভ হবে। তো এখন আপনার এর কারণে কি আপনাদের কাছে মনে হয় যে যারা ফ্যাক্টরি ওনার আছেন বাংলাদেশে, তারা আসলে এটায় খুব বেশি উৎসাহিত হবেন, এবং এই সেক্টরে স্পেশালি আপনার কারখানার ছাদে যে সৌর বিদ্যুৎ করা, সেখানে একটা বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে? ওকে, আপনি জেনে খুশি হবেন, এই কর ছাড়ের আগে অনেকগুলো ফ্যাক্টরি, অনেকে
অপেক্ষা করতেছিল যে বাজেটে কি আসে। আচ্ছা, সিদ্ধান্তের একদম চূড়ান্ত পর্যায়ে ছিল তারা, জি, যেহেতু ক্যাপিটাল ইন্টেন্সিভ, বারবার আমি জি। বলছি সেটা প্রচুর টাকা লাগে, হ্যাঁ। প্রচুর টাকা লাগে, সেক্ষেত্রে এই কর শুল্ক ছাড়টা তাদের জন্য সিদ্ধান্ত নিতে খুব সহায়তা করবে, দ্রুত সিদ্ধান্ত নিতে। এবং আরেকটা বিষয়, এই প্রজেক্টগুলোর যে প্যাব্যাক পিরিয়ড, সেই প্যাব্যাক পিরিয়ডটা আগে 5 বছর প্লাস ছিল, 5 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ। এই কর শুল্ক ছাড়ের কারণে সেটা আপনার 4 থেকে 4.5 বছরে চলে আসবে, মানে তার রিটার্ন চলে আসবে, তার রিটার্নটা চলে আসবে, জি, আচ্ছা, নেমে ওকে। আসবে। তারপরে একটা প্যানেল ধরেন যে একবার বসানোর পরে কত বছর চলে এটা? আচ্ছা, প্যানেলের দুই ধরনের ওয়ারেন্টি থাকে, একটা হচ্ছে প্রোডাক্ট ওয়ারেন্টি, আর একটা হচ্ছে আপনার এফিসিয়েন্সি ওয়ারেন্টি। আচ্ছা। প্রোডাক্ট ওয়ারেন্টি 12 ইয়ার্স এবং এফিসিয়েন্সি ওয়ারেন্টিটা আপনার এখন 30 বছর পর্যন্ত ক্লেম করা যায়। ওকে, এই যে আপনার ধরেন যে অনেকে এখন ফ্যাক্টরি, যেহেতু আমাদের ইলেকট্রিসিটি বা অন্যান্য জ্বালানিও এক ধরনের আনসার্টেনটি আছে, সাপ্লাই একটা ডিসরাপশন আছে, ধরেন যে এখন অনেক ফ্যাক্টরি তারা যেহেতু এটার দাম কমেছে, তারা চাইলো যে তারা কাল থেকেই আসলে তার ফ্যাক্টরিতে সোলার ইনস্টল করবে রুফটপে। সো আর ইউ রেডি? বাংলাদেশে কি এরকম কোম্পানি আছে যে তারা এই সার্ভিসটা দেওয়ার মতো তাদের প্রস্তুতি আছে? রাইট। আসলে সোলার সিস্টেমটা ইনস্টল করতে গেলে এটা যেহেতু আপনি নিজেই বলেছেন আমদানি নির্ভর এখন পর্যন্ত, শুধুমাত্র ওমেরা সোলার বাংলাদেশে আন্তর্জাতিক মানের এবং নেট মিটারিং গাইডলাইন অনুযায়ী সে হায়ার ক্যাপাসিটির সোলার প্যানেল বাংলাদেশে ম্যানুফ্যাকচার শুরু করেছে। ওকে। এবং আপনার প্রশ্নটাকে যদি আমি এভাবে নিই যে হ্যাঁ, আজকে যদি তারা ইনস্টলেশন করতে চায় তাহলে তাকে 45 to 60 ডেজ মিনিমাম ওয়েট করতে হবে। কারণ হচ্ছে আপনার এটা হচ্ছে চায়না থেকে বেশিরভাগ সোলার ইকুইপমেন্টসগুলো আসে। তো সেক্ষেত্রে আপনি এলসি করার পরে সেটা আপনার মিনিমাম 30 to 45 ডেজ লাগে বাংলাদেশে আসা পর্যন্ত। এরপরে আপনার 1 মেগাওয়াট ইনস্টলেশন করতে আপনার অলমোস্ট 20 to 30 ডেজ সময় লাগে। তো স্বাভাবিকভাবে আপনার এটা 6 to 65 অ্যান্ড অ্যাবাভ, অ্যারাউন্ড 70 ডেজের মতো লাগে। আচ্ছা, আচ্ছা, মানে 2-2.5 মাস লাগবে মিনিমাম সময়। আর বর্তমান সময়ে যেভাবে আপনার লোডশেডিং এবং হচ্ছে গিয়ে বিদ্যুতের দাম বৃদ্ধি হচ্ছে, এখন অনেকেই চাচ্ছে খুব দ্রুতভাবে আমাদেরকে ইনস্টলেশন করে দেন। তো বাংলাদেশে যেসব ইপিসি কোম্পানিগুলো আছে, আপনার ওই প্রশ্নের উত্তরে আমি এটা বলতে পারি, হ্যাঁ, আমাদের ক্যাপাসিটি এখন আছে, যারা ইপিসি কোম্পানি আছে তারা এই ধরনের সুযোগকে তারা নিতে পারে এবং 60 to 70 ডেজ, ম্যাক্সিমাম 90 ডেজের মধ্যে তারা ইনস্টলেশন করে দিতে পারে আমদানি করার পরে। ওকে, আপনার একটু যদি পিছনে যাই, যে ধরেন এই যে দাম কমানোর আগেও যেটা আপনার 4 থেকে 4.5 কোটি পার মেগাওয়াট পড়তো, এবং আপনাদের থেকেই কথা বলে জেনেছি আমি বিভিন্ন সময় যে একটা সোলার প্যানেলের লাইফ ইউজুয়ালি 20 ইয়ার্স এটা যায়, কোনো 25ও যায়। সো 20 ইয়ার্স ধরেও দেখা গিয়েছে যে পার ইউনিট তার কস্ট পড়ে 3.5 টাকার মতো, এবং এখন সেটা হয়তো 3 টাকা পড়বে। তো আগে যদি 3.5 টাকাই ধরি এবং আমার ন্যাশনাল গ্রিডের প্রাইস আপনার 11.5 টাকা এবং পিক আওয়ারে আরও বেশি হয়, সো 1/3 অ্যাটলিস্ট। তো তারপরে আসলে আমাদের ধরেন যে আমি যদি বলি যে আমাদের কারখানার মালিকরা কেন সোলার ইনস্টল করেননি, যে তার গ্রিড প্রাইস থেকে 3 ভাগের 1 ভাগেরও কম পড়বে, তারপরেও তারা সোলারে যায়নি, কেন যায়নি? ওকে, এখানে কয়েকটা বিষয়। একটা হচ্ছে সোলার সিস্টেমটা হচ্ছে একটা নতুন কারখানা মালিকদের কাছে, কারণ তাদের বিজনেস ফোকাস হচ্ছে যেটা করতেছে, হয়তো বা আরএমজি, হয়তো বা স্পিনিং অর টেক্সটাইল, বিজনেস ফোকাস হচ্ছে তাদের ওখানে। এখন ওনারা যখন নতুন টেকনোলজি আসে, এখন নতুন টেকনোলজিকে অ্যাডপ্ট করার জন্য সময় লাগে, সেই ম্যান পাওয়ার লাগে, সেই সব বিষয়গুলো চিন্তা করে দেখা গেছে যারা বড় স্কেলে ফ্যাক্টরিগুলো চালাচ্ছে তাদের সক্ষমতা আছে এবং তারা খুব ইমিডিয়েটলি সেই জিনিসগুলো ইমপ্লিমেন্টেশনে চলে গেছে। মিডিয়াম এবং অন্যান্য কোম্পানিগুলো নাও দে আর থিঙ্কিং দ্যাট কীভাবে আমরা আসতে পারি, এবং বর্তমানে সেই সিনারিওটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে, মানে ধারণাটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। কারণ আগে এক সময় সোলার বসালে আমার সোলার থেকে কি উৎপাদন হবে, আদৌ উৎপাদন হবে কিনা, কারণ কিছু ধারণা আমাদের খারাপ ছিল
যেমন স্ট্রিট লাইট প্রজেক্ট যদি আমি বলি বাংলাদেশে, সেই আজ থেকে 8-10 বছর আগে যে সম্পূর্ণ ব্যর্থ কতগুলি প্রজেক্ট ছিল এবং মানুষ কোনো সুফল এখান থেকে পায়নি, যে কারণে সবার ধারণা ছিল সেটা কিছুই হয় না, সোলার থেকে কোনো বিদ্যুৎ কাজে আসে না। দ্বিতীয় সোলার হোম সিস্টেমটা ফেল করা ওইটাও একটা কারণ, যে সময় খুব সফল ছিল এটা। রাইট। আরেকটা বিষয় ছিল যে রেসিডেন্সিয়াল পারমিশনগুলো যখন নিতে যায় বিদ্যুতের জন্য, তখন একটা মিনিমাম পার্সেন্টেজ তাকে সোলার বসাতে হবে। আচ্ছা, বাস্তবে ওই সোলারের কোনো সুফল কোনো রেসিডেন্স পেয়েছে বলে মনে হয় না। এইটাও একটা ধারণা ছিল যে আসলে তো সোলারের কোনো উপকারিতা নাই। কিন্তু পরবর্তীতে এই ধারণাটা চেঞ্জ হয় কীভাবে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যখন যাওয়া হয়, কারণ এক একটা ইন্ডাস্ট্রিতে মিনিমাম মেগাওয়াটের উপরে, মেগাওয়াটের নিচে না, মেগাওয়াটের উপরে তাদের ক্যাপাসিটি রিকোয়ারমেন্টস ডিমান্ড আছে। তো সেইখানে সোলার যখন বসানো শুরু হলো, যেমন আমরা শুরু করেছি আপনার 2019 সাল থেকে, 2019 সাল থেকে 2020 সালে কোভিডের আগে আমরা প্রজেক্ট করি। মাঝখানে কোভিডের জন্য কিছু বন্ধ ছিল, এর পরবর্তীতে যারা কোভিডের আগ মুহূর্তে সোলার বসিয়েছে এবং তারা এক্সপেরিয়েন্সড হয়ে গিয়েছে। পরবর্তীতে যখন এই যে বিদ্যুতের দাম বাড়া শুরু করলো, বিভিন্ন ফ্যাক্টরিতে ইকোনমিক ক্রাইসিস ক্রিয়েট হলো, তখন কিন্তু কস্ট কমানোর বিভিন্ন পদ্ধতি তারা খুঁজতে থাকলো, তখন সোলারকে তখন তারা বেছে নিল। বর্তমানের সোলার যে এফিসিয়েন্সিতে বিদ্যুৎ জেনারেট করে, আগের সেই 8-10 বছর আগের সোলার সেটা করতে অনেক কম। যেমন আমি যদি বলি আপনাকে, বর্তমানে সোলার প্যানেলের এফিসিয়েন্সি হচ্ছে 23% এন্ড অ্যাবাভ। আচ্ছা, এর মানে কি বোঝায়? এর মানে হচ্ছে আপনি একটা সোলার প্যানেলকে যখন সোলার সেল দিয়ে তৈরি হয়, এটা যে বিদ্যুৎটা উৎপাদন হবে, এক্সাম্পল হিসেবে যদি বলি একটা 700 ওয়াট পিকের একটা প্যানেল, সে আপনাকে যে সোলার সেলটা আছে সেখান থেকে 23% এফিসিয়েন্সি দিবে জেনারেট করার জন্য। আর আগে যেটা ছিল 16-17% জেনারেশন। তার মানে আগে সোলার প্যানেলটা যেটুক জায়গা নিত, আর এখন সেটা আরো বড় ক্যাপাসিটিতে বড় হয়েছে, কিন্তু জায়গায় সে তুলনায় বেশি লাগে না, যে কারণে তার এফিসিয়েন্সি অনেক বেড়ে গিয়েছে বিদ্যুতের। তো এইসব বিষয়গুলো যখন জানতে লাগলো ইন্ডাস্ট্রি ওনাররা এবং ওনাদের এক্সপার্টরা, ইঞ্জিনিয়াররা, তখন এটা আস্তে আস্তে এটা আরও বাড়তে থাকলো। কিন্তু এর পরবর্তীতে যেটা চ্যালেঞ্জ হিসাবে আসলো সেটা হলো যে কি এটার উপরে অনেক শুল্ক, ব্যাট, ইআইটি এবং হচ্ছে কি আমাদের কাস্টমসের যে প্রসেস, আমদানি করার পরে যে শুল্ক পে করতে হয়, অ্যাসেসমেন্ট প্রসেস, এইটাও একটা আমাদের জন্য বা ইন্ডাস্ট্রিদের জন্য একটা জটিলতা ছিল। যেমন আমদানি করতেছি আমি সোলার প্যানেল ওয়াট পিক হিসাবে, কিন্তু কাস্টম অ্যাসেসমেন্ট করে হলো কেজি হিসাবে। আচ্ছা, তাহলে এইখানে আমি যে প্যানেলটা যেই রেটে আনতেছি সেটা দেখা যাচ্ছে যখন কনভার্সন করে কেজিতে, অর্থাৎ এটার ওয়েট তো স্বাভাবিকভাবে বেশিই হবে, কারণ এখানে অ্যালুমিনিয়াম ফ্রেম আছে, গ্লাস আছে, সোলার সেল আছে, তারপর আরও বিভিন্ন ধরনের খরচ বেড়ে যেত যায়। এতে করে অ্যাসেসমেন্ট ভ্যালুটা অনেক বেশি হয়ে যেত। এখন সেটা হবে না, এখনো সেই পদ্ধতি রয়ে গেছে। আচ্ছা, শূন্য করলেও কিন্তু ওই টাকাটা তো আর দিতে হচ্ছে না। অ্যাসেসমেন্ট ভ্যালু যেটাই হোক, আপনার তো শূন্য করলে তো আর কোনো ডিউটি আসতেছে না, অতএব এখানে ওই ইম্প্যাক্টটা এখানে আর আসবে না এখন। রাইট মাসুদ ভাই, এই যে ধরেন যে এত কিছু করলো, হ্যাঁ আমরা ধরে নিলাম যে আগামী 2-3 বছরে ধরেন যে 2-3-4 হাজার মেগাওয়াট সোলার পাওয়ার তৈরি হলো বাংলাদেশে। তো এটা আসলে আমাদের তো ন্যাশনাল গ্রিড বা আমাদের ইনস্টল ক্যাপাসিটি কিন্তু নিয়ারলি 30,000 মেগাওয়াট, 28-29 হাজার মেগাওয়াট। আমাদের এখানে ডিমান্ড আছে এখনও 15-16 হাজার মেগাওয়াটের মতো। সো এমনিতে আমরা ওভার ক্যাপাসিটি আছি। তারপরে রূপপুর পাওয়ার যোগ হচ্ছে এই বছরে, এই অগাস্টে। আপনার সোলারে একটা মনে হচ্ছে যে সামনে একটা বুম হতে পারে। তো সোলারটা ধরে নিলাম 4-5 হাজার মেগাওয়াট হইল আগামী 4-5 বছরে। তো তাতে আসলে এই যে সরকার বিভিন্ন রকমের ছাড় দিল, সে ট্যাক্স লস করবে। তো সরকারের আসলে কি লাভটা হবে? আচ্ছা, এখন সরকারের লাভটা যদি আপনাকে বোঝাতে হয়, তাহলে আপনাকে তো ব্যবসায়ীদেরকে একটা হচ্ছে আপনাকে ব্যবসা বান্ধব একটা পরিবেশ তৈরি করে দিতে হবে। সেই ব্যবসা বান্ধব পরিবেশটা কি? সে ব্যবসা বান্ধব অর্থাৎ ওকে কস্ট অফ প্রোডাকশন যাতে
কম হয়, আন্তর্জাতিক বাজারে যাতে কম্পিট করতে পারে, রাইট, সেরকম একটা কম্পিটিশনে, ফেয়ার কম্পিটিশনে যাতে যেতে পারে সে ব্যবস্থা করে দিতে হবে। তো সরকার যেটা করেছে, আপনি যেটা বললেন যে কি তাহলে সরকারের লাভটা কি হবে, কিভাবে হবে? সরকারের লাভটা কোথায়? আমাদের এনার্জি যদি চিন্তা করি আমরা, এনার্জি কস্ট, আমাদের জ্বালানিটা পুরোপুরি আমদানি নির্ভর জ্বালানি। এখন আপনি এলএনজি বলেন বা ডিজেল বলি, ফার্নেস অয়েল বলেন বা কোল ফায়ার্ড বলেন, যেটাই বলেন আপনি, সবগুলো কিন্তু আমদানি নির্ভর। তাহলে আমদানি নির্ভর হওয়াতে কি হচ্ছে, আপনি কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে চলতে হচ্ছে জ্বালানির জন্য। খরচ তো সেটা হচ্ছে, আপনার কিন্তু কোনো জ্বালানি নিরাপত্তা নাই। ঠিক আছে, নাম্বার ওয়ান জ্বালানি নিরাপত্তা নাই এখানে, কারণ আপনি তো আমদানি নির্ভর। এতে করে কি হচ্ছে, ব্যবসায়ীরা আবার আন্তর্জাতিক বাজারে যখন এক্সপোর্ট করতে যাচ্ছে, সেও কিন্তু একটা চাপে আছে। সে আন্তর্জাতিক বাজার মূল্যকে মাথায় রেখে তাকে প্রোডাকশন করতে হচ্ছে। তাহলে এখন একদিকে যদি আপনার বিদ্যুৎ জ্বালানি ব্যয় বেড়ে যায় আর আন্তর্জাতিক বাজারের মূল্যকে ক্রস করতে পারবো না, যেটা এক্সপোর্টের ক্ষেত্রে, তাহলে তো এটা ব্যবসা বান্ধব বা ব্যবসায়ীদের জন্য এটা কখনোই সুযোগ নিয়ে আসে না। তো সেক্ষেত্রে আমাদের দেশে কি হচ্ছে এখন, আমাদের যে এবারও দেখবেন আপনি, এখানে আরো একটা পয়েন্ট আছে যেটা আপনার ধরেন যে সরকার তো এই যে এলএনজি বলেন, আপনি ডিজেল, ফুয়েল, এনিথিং বলেন, এখানে তৈরি করে যে বিদ্যুৎ বা গ্যাসটা সরবরাহ করে, তো সেখানে তো একটা বড় ভর্তুকি দিতে হয়। ওইটাই আমি আসতেছি আপনাকে, ওইটাই বলতেছিলাম। তাহলে এই জায়গাটাই সরকারের লাভ বা সরকারের বা সুবিধাটা কোথায় হতে পারে, সেটা হচ্ছে কি, এই আমদানি নির্ভর জ্বালানি কয়েকটা বিষয়। একটা হচ্ছে আপনার ফরেন কারেন্সির উপরে আপনার একটা চাপ কমবে, চাপ আছে এখন, একটা চাপ এখন আছে, বাট আমার যদি আমার ফুয়েল ইম্পোর্ট বিল কম হলে তো সেটা একটু সেভ হবে। তো সেই জন্য এখন কি হচ্ছে, সরকার এই বিদ্যুৎ ব্যবসায়ীদেরকে বা টোটাল ইকোনমিকে সাপোর্ট করার জন্য বিদ্যুৎটা যখন সরবরাহ করতেছে, সরকারকে তখন ভর্তুকি দিতে হচ্ছে। সেই ভর্তুকি যদি বলি, একটা সাধারণভাবেই পার ইউনিট বিদ্যুতে আপনার 7 থেকে 8 টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। এবং সেইটা লাভটা কোথায় তাহলে? এবার সোলার থেকে যদি এটা উৎপাদন করতে পারে, সোলারের মেজরিটি ইনভেস্টমেন্ট হবে প্রাইভেট সেক্টরে। কারণ আপনি যদি সরকারের 10,000 মেগাওয়াটের যে পরিকল্পনা, এটা অত্যন্ত যুগোপযোগী একটা সিদ্ধান্ত। এই টার্গেটকে সামনে রেখে এখন সবাই প্রস্তুতি নিচ্ছে এবং সবাই এগিয়ে যাবে। তাহলে এইটাকে যদি এভাবে দেখা হয় যে একটা হচ্ছে রুফটপ সোলার, আরেকটা হচ্ছে আপনার গ্রাউন্ড মাউন্টেড আইপিপি। আচ্ছা, রুফটপ সোলার এবং গ্রাউন্ড মাউন্টেডে আবার কয়েক ধরনের প্রকল্প। একটা হচ্ছে আপনার আইপিপি, ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার। আরেকটা হচ্ছে আপনার মার্চেন্ট পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে আপনি বিদ্যুৎ তৈরি করতে পারেন। আরেকটা হচ্ছে আপনার সরকার নিজেই বা তার জায়গায় বিদ্যুৎ তৈরি করতে পারে। আচ্ছা, তাহলে এটা একটা। আরেকটা হচ্ছে রুফটপ। তাহলে এই যে আইপিপিগুলো, গ্রাউন্ড মাউন্টেড যেগুলো, সেগুলো কিন্তু এক একটা প্রকল্প করতে আপনার মিনিমাম 2 বছর লাগে। কারণ ল্যান্ড অ্যাকুইজিশন থেকে শুরু করে, পারচেজ থেকে শুরু করে, সেটা ডেভেলপমেন্ট, ট্রান্সমিশন লাইন বা গ্রিড বা কোথায় আছে, সাবস্টেশন কোথায় আছে, সেগুলো হিসাব করেই তখন এই পরিকল্পনাগুলো করতে হয়। তারপর হচ্ছে বিভিন্ন অথরিটি থেকে যে পারমিশনগুলো লাগে, পরিবেশ, ল্যান্ড অফিস, ডিসি অফিস, এইসব পারমিশনগুলো নিতেও আপনার সময় লাগে, এটা 2 বছর। তাহলে এই 10,000 মেগাওয়াটের পরিকল্পনাকে যদি এখন সরকার যেটা করেছে, অ্যাটলিস্ট 4,000 মেগাওয়াট আগামী 5 বছরের মধ্যে সম্পন্ন করবে। তাহলে সেটা সম্ভব এই যে রুফটপের মাধ্যমে সবচেয়ে বেশি মেজরিটি। কারণ বাংলাদেশে আপনার মিলিয়নস অফ একর্স যেটা রুফ আছে অ্যাভেলেবেল ইন্ডাস্ট্রিগুলোতে, যেটা নাকি গ্রাউন্ডে করতে গেলে আপনার পার মেগাওয়াটে প্রায় 3 একরের মতো জায়গা লাগে। আচ্ছা আচ্ছা। তো সেই হিসাবে যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে রুফগুলো আছে, সেগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল। তাহলে সেই হিসাব করলে বিভিন্ন সময়ের স্টাডিগুলো থেকে দেখা গেছে
4 থেকে 5,000 মেগাওয়াট আপনার রুফটপ সোলার করা সম্ভব। এটা কি শুধু শিল্পখাতে, ইন্ডাস্ট্রিয়াল রুফটপে? ইয়েস, শিল্পখাতে। হ্যাঁ। শিল্পখাতের বাইরে আছে আপনার রেসিডেন্সিয়াল রুফটপ, হ্যাঁ। কমার্শিয়াল বিল্ডিং এর রুফটপ, হ্যাঁ। এগুলো আছে। সরকারি এস্টাবলিশ বিল্ডিংও তো অনেক বড় বড় বিল্ডিং গভর্নমেন্ট আছে। এস্টাবলিশ বিল্ডিংগুলো আছে রুফটপ। ওইটাও একটা স্টাডি আছে যেখানে প্রায় 2,000 মেগাওয়াটের উপরে সেখানেও আপনার করা সম্ভব সে আচ্ছা। ইমিডিয়েটলি। সেটা সরকার অলরেডি উদ্যোগ নিয়েছে। এখন বিভিন্ন সরকারি স্থাপনাগুলোতে আপনার সোলার করার জন্য রেগুলার আপনি দেখবেন আপনার বিভিন্ন ধরনের টেন্ডার আসতেছে এবং সেখানে ইমিডিয়েটলি হয়তো বা আগামী 3 থেকে 6 মাসের মধ্যে ভিজিবল হয়ে যাবে সেগুলো। মসজিদ ভাই, আর একটা প্রশ্ন হচ্ছে যে এই যে ডিউটি আপনার জিরো করলো সব কিছুতে ইম্পোর্টে, তো এই সুবিধাটা কি পার্টিকুলার আসলে কোনো কোম্পানি বা কোনো সেগমেন্ট পাচ্ছে, নাকি এটা ধরেন যে কেউ একজন ইন্ডিভিজুয়াল সে তার রুফটপে সে নিজেই করবে, সে ধরেন যে সব ইম্পোর্ট করতে চায়, সেটা একটা ফ্যাক্টরি ওনার হতে পারে বা একটা মনে করেন কমার্শিয়াল বিল্ডিং ওনার হতে পারে, তো এই যে ডিউটি বেনিফিটটা কি, এই সুবিধাটা কি সবার জন্য প্রযোজ্য নাকি কোনো পার্টিকুলার কেউ? বাজেটে কি বলেছে? আচ্ছা, বাজেটে সর্বপ্রথম যেটা আমরা বুঝতে পারতেছি সেটা হচ্ছে বাজেটে একটা নীতি প্রবর্তন করেছে যে সোলারের রিলেটেড যত ইকুইপমেন্ট আছে এগুলো শূন্য শুল্ক হবে। তো এটার একটা পরিষ্কার একটা ধারণা আসা উচিত। যেটা আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি ওনার যারা তারা এবং হচ্ছে গিয়ে রেস্কো মডেলে যারা বিদ্যুৎ উৎপাদন করবে এবং গ্রাহককে বিদ্যুৎ বিক্রি করবে, তারা এক ধরনের এখানে শুল্ক ছাড়ের বিষয় শোনা যাচ্ছে, বলা হচ্ছে। আর বাকি যারা একটা বিশাল সংখ্যক যে ইপিসি কোম্পানি, তারপর হচ্ছে গিয়ে আপনার সোলার হোম সিস্টেম ওনার, তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং ওনার, কমার্শিয়াল বিল্ডিং ওনার্স, ইরিগেশন সেক্টর, এগুলা ওইখানে ক্লিয়ারলি বলা নাই। আচ্ছা, যে কারণে একটা ধারণা করা হচ্ছে যে এখানে শুধুমাত্র ইন্ডাস্ট্রি এবং রেস্কো মডেলে এই শুল্ক ছাড়েরটা প্রযোজ্য হবে, অন্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো এটা তো একটু কেমন বৈষম্য হয়ে গেল, যে বাকিরা কেন পাবে না, তারা চাইলে কেন পাবে না একই বেনিফিট? এটা বৈষম্য শুধু এই ইন্ডাস্ট্রি বা এই ব্যবসার সাথে যারা জড়িত তাদের মধ্যে সীমিত না, এটা কিন্তু সরকারের যে রাজস্ব আহরণ ওইখানেও কিন্তু একটা জটিলতা তৈরি হতে পারে। এটা ইন্টারেস্টিং। কিভাবে সেটা? এটা যেটা তৈরি হতে পারে যে আপনি যদি বলেন যে কি ইন্ডাস্ট্রি আমদানি করবে তাহলে পরে শূন্য ছাড় শুল্ক হবে। রেস্কো মডেলে যারা পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের মাধ্যমে সোলার প্রকল্প করবে তারা শূন্য শুল্ক হার পাবে। কি হতে পারে আমাদের বাংলাদেশের চিত্র যেটা বলে আমরা, সেটা দেখা যাবে হয়তো বা ইন্ডাস্ট্রির নাম দিয়ে অথবা কোনো একটা রেস্কো মডেলের পাওয়ার পারচেজ এগ্রিমেন্টকে শো করে সে নিয়ে আসবে, কিন্তু মার্কেটে বিক্রি করবে কমার্শিয়াল হিসাবে, বাণিজ্যিক আমদানি হিসাবে। তাহলে এতে করে রাজস্ব আহরণে আপনার কাস্টমসেও একটা বিশ্বাস অবিশ্বাসের জায়গা তৈরি হবে। কারণ আমি যখন একজন ইপিসি কোম্পানি আমি আনতে যাব, আমি ওই সুবিধাটা পাবো না, তখন স্বাভাবিকভাবে একটা ইন্টেনশন তৈরি হতে পারে যে ঠিক আছে আমি একটা এগ্রিমেন্ট করে আমি ওইটা ক্লিয়ার করে নিয়ে আসি। তাহলে কি হবে, কাস্টমসে এটা বিশ্বাস অবিশ্বাসের জায়গা তৈরি হবে। সরকার রেভিনিউ তো পাবে না, সেক্ষেত্রে সরকারের রেভিনিউ, আমি যেটা বললাম রাজস্ব আহরণেও একটা জটিলতা হতে পারে। তো এটা কিভাবে আসলে পরিষ্কার হতে পারে, মানে কি করলে আপনারা এই বিষয়টা পরিষ্কার হবেন? আপনাদের কি সাজেশন কি? খুব সুন্দর কথা বলেছেন, থ্যাংক ইউ। এটা হতে পারে যে কি আমরা শুরু থেকেই বলে আসতেছি কি সোলার প্রজেক্টের সকল যন্ত্রপাতি সেগুলো শুল্ক শূন্য করার জন্য। সেটা কি সবার জন্য? সেটা সবার জন্য। সেটা ইপিসি কোম্পানি, রেস্কো মডেলে যারা বিজনেস অপারেট করতেছে তারা, ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি ওনার্স, ইরিগেশন প্রজেক্টস, সোলার হোম সিস্টেমে যারা আছে, রেসিডেন্সিয়াল যেটা মেইনলি রেসিডেন্সিয়াল এবং হচ্ছে গিয়ে কমার্শিয়াল বিল্ডিংগুলো, তারাও এটার আওতায় আসা উচিত। এবং এটা এসআরওতে যদি ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয় যে এই ব্যবসার সাথে জড়িত যারা তারা সবাই পাবে।
এবং হচ্ছে গিয়ে আমদানিকারক যেটা। কারণ আপনি একটা জিনিস দেখেন, এই সোলার প্যানেল এবং সোলার যন্ত্রপাতি যেটা আমদানি করা হবে, এটা তো সেই সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন ছাড়া আর অন্য কোনো কাজে তো আর এটা ব্যবহার করতে পারবে না। যেমন মনে করেন একটা ইনভার্টার, সেই ইনভার্টার সোলার ইনভার্টার, এই ইনভার্টারটা তো আমি ফ্রিজের ইনভার্টার হিসাবে আমি বেশি দামে বিক্রি করতে পারবো না। আচ্ছা, তো সেরকম ব্যাটারি, সোলারের ব্যাটারি, তো সেটা তো আমি সোলার থেকে, লিথিয়াম ব্যাটারি, সোলার থেকে যে বিদ্যুৎটা আমি স্টোর করব, সেটার জন্য যে ব্যাটারি স্টোরেজ ম্যানেজমেন্ট সিস্টেম, স্টোরেজ সিস্টেম, সেটা তো আমি সোলার থেকে বিদ্যুৎটা বা গ্রিড থেকে বিদ্যুৎটা বিদ্যুতের কাজে আমি লাগাবো। আপনার আলটিমেট উদ্দেশ্য কি? আপনার গ্রিডে চাপ কমানো, আমদানি নির্ভর জ্বালানিকে আপনি সাশ্রয় করা ওইখানে। তাহলে সোলার থেকে যেটা উৎপাদন হবে তাহলে তো আপনার গ্রিড থেকে নিবে না। তাহলে গ্রিড থেকে যখন নিবে না তাহলে তো আপনার ভর্তুকিও কমে যাবে, আপনার ফরেন কারেন্সি সেভ হবে এখানে, আপনার ফরেন লোনও কমে যাবে আপনার, এবং সাপ্লাইটাও বাড়বে। আমাদের যে ডিসরাপশন আমরা তো দেখলাম মধ্যপ্রাচ্যে, সোলার ইকোসিস্টেম তৈরি হবে আপনার, সোজা হিসাব। এবং এই জন্য এখানে যদি সবাইকে একভাবে এটার জন্য একটা ধারাবাহিকতা রাখা হয়, তাহলে আমার মনে হয় যে যে পরিকল্পনা সরকারের, যে উদ্যোগ, সেটা এখন আসলে এখন আর পরীক্ষামূলক কিছু নেই এই খাতটা। এই যে আপনাকে যদি এই প্রসঙ্গে বলি, সংক্ষেপে একটু বলবেন যে ধরেন যে পাকিস্তানে যে বিপ্লবটা ঘটলো, এটা কিন্তু খুব 4-5 বছরের মধ্যে এটা হয়েছে। এখানে কিন্তু অনেকে, যেটা আমিও দেখলাম একটু রিসার্চ করে, যে আসলে এটা সরকার কোনো ইনসেন্টিভ দেয়নি বা কোনো পুশ করেনি, এটা একটা মানুষের প্রয়োজনীয়তা থেকে এই বিপ্লবটা হয়েছে। কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে ওদের এনার্জি প্রাইস প্রচুর বেড়ে যায়, ইনফ্লেশন এত হাই হয় যে তারা আসলে আর অ্যাফোর্ড করতে পারছিল না বিদ্যুৎটা, গ্রিডের বিদ্যুৎ। সো যে কারণে এই কারণে একটা পুশ হয়েছে। তো আমাদের এখানেও তো দামটা বেড়েছে। তো মানুষকে আসলে এটা যদি বুঝতে পারে যে আমার লং টার্মে 3 টাকা পড়বে, এখন আমি দিচ্ছি 8 টাকা 10 টাকা। তো এই যে ধরেন যে পাকিস্তানে এটা মানুষের থেকে হলো, তো বাংলাদেশে কেন আসলে বিভিন্ন রকমের প্রণোদনা এইরকম পুশ করতে হবে, এনকারেজ করতে হবে সবাইকে, তা না হলে করবে না? এটা কি মনে হয়? আমি আপনাকে একটা তথ্য দিই, সেটা হচ্ছে পাকিস্তান আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে না, তারা আরও আগে থেকে সেটা করেছে। বাংলাদেশ আর পাকিস্তানের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। তো পাকিস্তান কি কারণে ওরা এগিয়ে আসছে, সেটা হচ্ছে আমরা তাদের তুলনায় গ্রিড কিন্তু আমাদের অনেক স্টেবল, তাদের গ্রিড স্টেবল না, এক নাম্বার। তারা দীর্ঘ লোডশেডিং চলতো তাদের ওখানে। তারপর হচ্ছে কি আপনার বিদ্যুতের দাম ছিল অনেক হাই তাদের। তো সেইখান থেকে তারা এগিয়ে আসছে সোলার সিস্টেমে। এবং এটা ঠিক যে তারাও কিন্তু শুল্কে ছাড় দিয়েছে, তারা আরও আগে, তারা এখন না, তারা আরও 5 বছর আগে, 5 বছরেরও বেশি হবে। কারণ আমরা তো এই সোলার ইন্ডাস্ট্রি এখনো সেই ছাড়টা আছে, এখনো আছে তাদের, এবং সেটাতে কোনো ধরনের আর ইম্পোজ করেনি এখন পর্যন্ত। যেই কারণে যেটা সবচেয়ে হাইয়েস্ট ইনস্টলেশন হয়েছে গত 1 বছর আগে আপনার, এবং গিগাওয়াট, এটা আপনার গিগাওয়াটে তখন ইনস্টলেশনে চলে গেছে ওরা, প্রায় 17 গিগাওয়াট তারা করেছে। এটা হাইয়েস্ট একটা রেভলিউশন ঘটিয়েছে, সেটা পুরো বিশ্বে এটা চমক লাগিয়ে দিয়েছে এটা। তো এটা গেল একটা পার্ট। আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কেন এটা দরকার, আমরা কিন্তু আরও আগে থেকেই সরকারের বিভিন্ন পর্যায়ে, মানে এই সরকার না, আরও আগের সরকারের বিভিন্ন পর্যায়ে আমরা সোলারকে একটা প্রণোদনা না, সোলারকে একটা জায়গায় নিয়ে আসার জন্য, বাস্তবসম্মত জায়গায় নিয়ে আসার জন্য বিভিন্ন সময়ে প্রস্তাব দিয়েছি আমরা। তার মধ্যে সবচেয়ে বেশি ছিল আপনার এই যে শুল্কর বিষয়টা, তারপর হচ্ছে আপনার ইআইটি, অ্যাডভান্স ইআইটি ব্যাট, এবং হচ্ছে কাস্টমসের যে প্রসেসটা, যে সিস্টেমটা, শুল্কায়নের যে সিস্টেমটা, সেই বিষয় নিয়ে আমরা অনেকবার। তবে সবচেয়ে আশার বিষয় যে এই সরকার আসার সাথে সাথে এই বিষয়ে তারা অ্যাড্রেস করেছে এবং আমাদের কথাগুলো শুনেছে, যেটা রিফ্লেকশন আমরা এই বাজেটে আমরা দেখতে পেয়েছি। ট্রু। মাসুদ ভাই, আলোচনা আমরা একদম শেষের দিকে। শুল্ক শূন্য হয়েছে, আপনি ধরেন যে এখন হয়তো অনেক ইম্পোর্ট হবে, এখানে একটা আপনার এটার একটা বড় এক্সপানশন হবে, কিন্তু একটা সন্দেহ অনেকের কাছে রয়ে গিয়েছে
যে আসলে ধরেন যে এটাই আমরা জানি যে সোলার প্যানেল অ্যান্ড অল কম্পোনেন্টসে চায়না ইজ দ্য লিডার, ওয়ার্ল্ড লিডার, এবং চায়না সব ধরনের মালই তৈরি করতে পারে, সেটা আপনার গুণগত মান কোনোটা খারাপও হয় আবার টপ কোয়ালিটিও করে, এরকম আমরা বিভিন্ন সময়ে দেখেছি। তো এই যে ধরেন যে শূন্য শুল্কের সুবিধা নিয়ে এখন অনেকে চায়না থেকে ইম্পোর্ট করবে, সেগুলো গুণগত মানে নিম্নমানের হতে পারে। তো এখানে নিম্নমানের হলে তারপরে দেখা যাবে যে আসলে মানুষের বিশ্বাসে একটা ব্যাঘাত ঘটবে। তো তারপরে আসলে এই যে একটা ভালো উদ্যোগ সেটা কাজে নাও আসতে পারে। তো আমার প্রশ্ন যে এই গুণগত মানটা দেখার জন্য কি কেউ আসলে আছে বা থাকবে? আচ্ছা, আমি আপনার প্রশ্নটাকে দুই ভাগে ব্যাখ্যা দেব। একটা হচ্ছে আপনি ধারণা করছেন বা সন্দেহ করছেন যে এই শুল্ক ছাড়ের কারণে যেসব বা যন্ত্রপাতি আমদানি হবে সেটা নিম্নমানের হতে পারে। আচ্ছা, সেটা বেশি দামে হলেও তো হতে পারে, হতে পারে, রাইট, হতে আচ্ছা, পারে। তাহলে সেই নিম্নমানের পণ্য যন্ত্রপাতি আমদানি হবে এই কারণে আমি বাজারটাকে বন্ধ করতে চাই না। নো, ওকে, কারণ সেটা বলছি না, আমি বলছি যে এটার গুণগত মান দেখার জন্য কি Okay. কেউ আসলে আছে? ওকে, তাহলে প্রথমটা হলো আমি বাজারটাকে বন্ধ করতে চাই না, বাজারটা Right. থাকবে, হ্যাঁ। কম্পিটিশন তৈরি করতে হবে, একটা ফেয়ার কম্পিটিশন। হ্যাঁ। এবং সেটার জন্য আমাদের বর্তমানে অলরেডি আছে বিএসটিআই এবং হচ্ছে শ্রেডা আছে, হ্যাঁ। এগুলো দেখভাল করার জন্য। এটা হতে পারে যে বিএসটিআই এবং শ্রেডাকে আরও শক্তিশালী করতে হবে। আচ্ছা, কারণ এখানে যদি আমরা কিছু স্ট্যান্ডার্ড সেট করে দিই, অলরেডি করা আছে, এগুলোকে এনফোর্স করতে হবে এখন। রাইট। সেগুলো আইসি স্ট্যান্ডার্ড, এই প্যানেলগুলোর বিভিন্ন ধরনের সার্টিফিকেশনগুলো আছে, হ্যাঁ। বিভিন্ন ধরনের সার্টিফিকেশন আছে, ওই সার্টিফিকেশনগুলো আমাদেরকে স্ট্যান্ডার্ড করে দিতে হবে যে যেই মানের প্যানেল আসুক না কেন, যে মানের ইনভার্টার আসুক, ডিসি কেবল আসুক, এই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। আচ্ছা। এবং সেটার জন্য বিএসটিআই এবং সেটাকে খুব শক্তিশালী ভূমিকা পালন করতে হবে, এক নাম্বার। তারপর হচ্ছে প্রোডাক্ট রেজিস্ট্রেশন করতে হবে এখানে। আপনি যে কোনো চায়না থেকে যে কোনো কোম্পানি একটা সোলার প্যানেল বানাচ্ছে কিংবা ইনভার্টার বানাচ্ছে, হ্যাঁ। আপনি কালকে এসে এখানে আপনি এটা মার্কেটিং শুরু করে দিলেন, তাহলে তো আপনার নিম্নমানের পণ্য কেন, Yes. বা আরও অনেক কিছু হয়ে যেতে পারে, আপনার ফরেন কারেন্সি লস হইতে পারে এখানে। সেটা দেখবে কি? হ্যাঁ, সেটার জন্য একই সোলার প্যানেল, ইনভার্টার, ডিসি কেবলস, এগুলোর জন্য বিএসটি এবং সেডা হচ্ছে গিয়ে অথরিটি। বর্তমানে আমি মনে করি এই অথরিটিকে আরও শক্তিশালী করলে এই নিম্নমানের পণ্যটাকে প্রতিরোধ করা যাবে। Yes. আমরা যারা বাংলাদেশে বর্তমানে সোলার প্যানেল ম্যানুফ্যাকচার করতেছি, আমরা ওমেরা সোলার, আমি আপনাকে বলতে পারি এই ওমেরা সোলার প্যানেল বিশ্বমানের। কেন বিশ্বমানের বলতেছি? আন্তর্জাতিক সোলার প্যানেলের জন্য যেসব সার্টিফিকেশনগুলো দরকার, হ্যাঁ। আমরা সেই সার্টিফিকেশনগুলো অর্জন করেছি। Okay. এবং সেটার কোয়ালিটি ম্যানেজমেন্ট আমরা করতেছি। এবং এটার পাশাপাশি আমাদের মান নিয়ন্ত্রণ বা মান ঠিক রাখার জন্য আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস ল্যাব প্রতিষ্ঠা করেছি। আচ্ছা। একমাত্র ল্যাব বাংলাদেশে ওমেরা সোলার করেছে, যার ফলে ওমেরা সোলারের নিজস্ব যেসব প্যানেলগুলো, এগুলো অন অ্যান অ্যাভারেজ আপনার 100% আপনার টেস্টিংয়ের মাধ্যমে এটা মার্কেটে যাচ্ছে। এবং আপনি বিশ্বাস করতে আমেরিকাতে এক্সপোর্টও করেছেন? অলরেডি আমরা ইউএসএতে এক্সপোর্ট করেছি, এখন আমরা এক্সপ্লোর করেছি আফ্রিকান মার্কেট, এবং রিসেন্টলি আমাদের একটা কনসাইনমেন্ট যাচ্ছে আবুধাবিতে, মিডল ইস্টে। আচ্ছা। এবং হচ্ছে গিয়ে আরো কত মেগাওয়াটের সেটা আবুধাবিতে? যেটা আবুধাবি, যেটা ওদের একটা পাওয়ার প্ল্যান্ট আছে 1.8 গিগাওয়াটের। আচ্ছা। এটা 2018 সালে তারা করে। হ্যাঁ। এটার এখন প্যানেলগুলোর আগে ওই যে আপনাকে বললাম এফিসিয়েন্সি কম ছিল, Yes. এখন হায়ার এফিসিয়েন্সি চলে আসছে। তাহলে ওই নির্দিষ্ট জায়গায় লোয়ার এফিসিয়েন্সিকে পরিবর্তন করে হায়ার এফিসিয়েন্সির প্যানেল বসিয়ে জেনারেশনটাকে তারা বাড়াতে চায়। আচ্ছা। তারা এরকম একটা উদ্যোগ নিয়েছে, এবং এই প্যানেল আমরা বাংলাদেশ থেকে তাদেরকে টেস্ট হিসেবে পাঠাচ্ছি, এবং পর্যায়ক্রমে তারা 1.8 গিগাওয়াট সোলার প্যানেল, মানে 1800 মেগাওয়াট। 1800 মেগাওয়াট, রাইট, 1.8 গিগাওয়াট। তা আমরা নেবারিং কান্ট্রি নেপালে মার্কেট এক্সপ্লোর করতেছি। আমরা আগামী মাসে আমরা শ্রীলঙ্কায় যাচ্ছি আমাদের সোলার প্যানেল নিয়ে। শ্রীলঙ্কাতে একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশন আছে, আমরা নেবারিং কান্ট্রি শ্রীলঙ্কাতেও আমাদের প্যানেলগুলো যাবে, এবং আরও অন্যান্য ইউরোপের অন্যান্য মার্কেটগুলো আমরা এক্সপ্লোর করতেছি। তো সেই জন্য বলতেছি, আমরা যে গুণগত মান নিজস্ব ল্যাব আমরা করে দিচ্ছি মার্কেটে, চায়না থেকে যখনই আসে তখন তাহলে কি হচ্ছে, আমাদের এখনকার নিয়ম অনুযায়ী সেটা আপনাকে স্ট্যান্ডার্ডগুলো ঠিক থাকতে হয়, এটাকে জোরদার করতে হবে। এবং আমাদের ল্যাবে বা এরকম বিএসটিআই ল্যাব করেছে, তাদের যেখান থেকে আপনার এই টেস্টগুলো করে নিতে পারে।
ইয়েস মাসুদ ভাই, আলোচনা আপনার যদি আর কিছু বলার না থাকে আমরা আলোচনাটা শেষ করব। আমি কিছু বলতে আরেকটা চান? বিষয় বলি আপনাকে, আপনি এই প্রসঙ্গক্রমে বলেছিলেন যে ওই যে আমি যেটা 4000 মেগাওয়াটের জি। ভর্তুকির বিষয়টা, রাইট, এই 4000 মেগাওয়াট রুফটপে আপনার সরকারের রাজস্ব আসে হলো, হ্যাঁ। আমরা একটা হিসাব করে দেখেছি, Right, কত? আপনার 1500 থেকে 3000 কোটি টাকা Okay. যদি 4000 মেগাওয়াটের সোলার প্যানেল এবং যন্ত্রপাতি আমদানি করা হয়। রাইট। আর এই 4000 মেগাওয়াট থেকে বছরে আপনার 5 থেকে 5.5 বিলিয়ন 5.5 বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন হবে। হুম। তাহলে এই 5 থেকে 5.5 বিলিয়ন ইউনিট বিদ্যুৎকে যদি আপনার 8 টাকা যে ভর্তুকি দিচ্ছে সরকার, এটাকে মাল্টিপ্লাই করা হয়, তাহলে আপনার 4.5 থেকে 5,000 কোটি টাকা আপনার ভর্তুকি যাচ্ছে। তাহলে এই কারণে আমরা এটাকে সরকারের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ বলতেছি যে আপনি যে কর শুল্ক হ্রাস করেছে এই 1500 থেকে 3000 কোটি টাকা, ইয়েস। ভর্তুকি 5000 কোটি টাকা স্টিল নিজের পকেট থেকে দিতে হবে না, প্রায় তার মানে সরকারের 1500 কোটি টাকা সেভ হবে। মানে কিছু না করেই সেভ, এটা তো Yes. প্রাইভেট এবং বেসরকারি খাত বিনিয়োগ করবে। সেটাও কি 1 বছরের মধ্যে সরকারের এই সেভিংসটা হয়ে যাবে যদি সম্ভব হয়। 4000 মেগাওয়াট, হ্যাঁ হয়তোবা 4000 মেগাওয়াট 1 বছরে হবে না, তারপরও এই 2 বছর বা 3 বছর বা 4 বছরে যদি 5000 মেগাওয়াট হয়ে যায়, তাহলে আপনার প্রতি বছর আপনার সরকারের 4 থেকে 5000 কোটি টাকা আপনার ভর্তুকি সাশ্রয়ী হবে। ইয়েস, আমরাও আশা করি আসলে তাই সরকার নিশ্চয়ই করেছে, তাদের এরকমের কিছু বিচার বিশ্লেষণ থেকেই তারা করেছে। সো মাসুদ রহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস এ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং আপনার টিভিএস এর সকল দর্শককে ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম যে আসলে শুল্ক কমেছে এবং একটা বড় সুযোগ তৈরি হয়েছে, কিন্তু আসলে এই সুযোগটা কতটা কাজে লাগবে সেটা সবসময় আমরা দেখেছি যে বাংলাদেশে অনেক সময় সুযোগ তৈরি হয়, সেটা আসলে আমরা সফল হতে দেখি না। বাট এক্ষেত্রে আমরা মনে করি যে আসলে যদি সবাই একটু কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করে, এবং যে বিষয়টা আলোচনা থেকে আমরা জানতে পারলাম মাসুদ ভাইয়ের থেকে, যে আসলে এই যে শুল্ক, শূন্য শুল্কের সুবিধা দিয়েছে, এটা যে সবাই পাবে এই বিষয়টা এখনও পরিষ্কার না। তো এটা আসলে সরকার বা এনবিআরকে তাদের পরিষ্কার করতে হবে যে এটা আসলে এই সুবিধাটা সবাই পাবে, বিকজ এখানে আমরা মনে করি যে এখানে কোনো বৈষম্য থাকার দরকার নেই, এখানে সবারই এই সুযোগটা পাওয়া উচিত, এবং এটা না পেলে আসলে বাজার ব্যবস্থায় কিন্তু এক ধরনের ডিস্টোরশন তৈরি হতে পারে। তো সব কিছু মিলেই আসলে পরিষ্কার এই সব কিছু করলে এবং আমাদের শিল্প খাত তারা যদি এগুলো ইনস্টল করে, তো বাংলাদেশে কিন্তু সামনে আসলে আগামী 2-3-4 বছরে কিন্তু 4-5 হাজার মেগাওয়াট সোলার পাওয়ার তৈরি করা সম্ভব। এবং যেটা আমরা আলোচনার মাধ্যমে জানলাম যে এখানে আসলে সরকারের হয়তো 1500-2000 কোটি টাকা তাদের ট্যাক্স লস হবে, কিন্তু তাদের আসলে যে বিদ্যুতের জন্য যে ভর্তুকিটা দিয়ে থাকে সেখান থেকে কিন্তু 5000 কোটি টাকার উপরে সরকারের সাশ্রয় হতে পারে, বিকজ অফ এই যদি 4000 মেগাওয়াট আপনার সৌর বিদ্যুৎ তৈরি হয়। সো দর্শক, আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।